অ্যাজ ইউজুয়াল মোহনবাগানে জয়ের পরের দিনের সকালটা খুব সুন্দর হয়। তো আজকে ভিডিওতে দু একটা বিষয় নিয়েই কথা বলে নেবো, আর মেনলি তো গতকালের ম্যাচটা নিয়েই আলোচনা করব। ম্যাচটা থেকে আমরা কি কি বুঝতে পারছি, প্লেয়াররা কি অবস্থায় আছে, কতটা রেডি, কার কার পারফরমেন্স কি লেভেলের আছে, সব কিছু নিয়ে হালকা একটা আলোচনাই করব। তবে প্রথমে যেটা জানানোর বিষয় রয়েছে যে খালিদ জামিল কিন্তু পরবর্তী ভারতীয় দলের জাতীয় দলের কোচ হিসেবে নির্বাচিত হয়ে গেছেন। এটা কোনো সারপ্রাইজের ব্যাপার নয়, আমি আগেও বলেছিলাম। মেন কারণটা হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশনটা, কারণ বাজেট এখনও তৈরি করা হয়নি, ডিসেম্বর পর্যন্ত বাজেট হয়ে আছে। তাই এমন একজন কোচের দরকার যে এই সিচুয়েশানটার সঙ্গে মানিয়ে নেবে, এআইএফএফ যেভাবে পরবর্তী ডিসিশানগুলো নিতে সক্ষম হবে তার সঙ্গে সে মানিয়ে নিয়ে তারপর তার কন্ট্রাক্ট এক্সটেনশন করবে বা যাই করবে পরপর চলবে। তো মেনলি এই অ্যাডজাস্টমেন্টের কথাটা মাথায় রেখেই কিন্তু ফাইনালি দুটো নাম আপনারা শুনতে পেয়েছিলেন, কনস্ট্যান্টাইন এবং খালিদ জামিল। তবে খালিদ জামিলই সুটেবল অপশান ছিল প্রথম থেকেই। অন্তত এশিয়া কাপ কোয়ালিফায়ারটা উতরানোর জন্য একজন কোচের প্রয়োজন ছিল। ভারতীয় বোর্ডের এই মুহূর্তে অবস্থাটা এই জায়গাতেই। এখন খালিদ জামিল যতদিন ভালো ফল করবেন তিনি থাকবেন, এবং ততদিনে আশা করি এআইএফএফ এর সমস্যাগুলোও মিটে যাবে। ফার্দার লং টার্ম ভাবনা চিন্তা তখন এআইএফএফ বা তাদের নতুন যে কমিটি হবে তারা এই ডিসিশনটা নিতে পারবে। আর ওই স্পোর্টস বিল রাজ্যসভায় পেশ হলো বা লোকসভায় কি হলো সেই নিয়ে খুব একটা কিছু কোনো ইনফরমেশন বেরিয়ে আসেনি। সেটা কতদিনে ফাইনাল হবে সেটা সম্পর্কেও আরও কিছু জানা যাচ্ছে না, নতুন কোনো ইনফরমেশন। ফলে ওটা যেখানেই ছিল আপাতত সকাল পর্যন্ত ওখানেই আটকে আছে। নেক্সট যদি চলে যাই গতকালের ম্যাচ থেকে আমরা কি বুঝতে পারলাম বা প্লেয়ারদের অবস্থার ব্যাপারটা কি বোঝা যাচ্ছে। ডিফেন্স থেকে শুরু করলে অভিষেক সিং রেডি আছে। নতুন টিমমেট মানিয়ে নেওয়ার জন্য যতটুকু সময় লাগার দরকার ছিল মনে হচ্ছে না যে ততটুকুও লাগবে, কারণ কালকের ম্যাচেই ও 50% জায়গা কভার করে নিয়েছে, মানে ওর এই মানিয়ে নেওয়ার জায়গাটা। আরও 50% হয়তো দু একটা ম্যাচের মধ্যে সে মানিয়ে নেবে, মোটামুটি ঠিক জায়গায় আছে, ভালো শেপে আছে। দীপেন্দু যে কথাটা বললাম যে ও একটু যেন ওভার কনফিডেন্ট হয়ে আছে, যে ও গত বছর এত ভালো মরশুম গেছে ও সেখান থেকেই শুরু করতে চাইছে, তাই একটা কনফিডেন্স নিয়ে খেলতে চাইছে। কিন্তু এটা বোঝা উচিত ওর বয়সটা কম, একটা মরশুম ওর কাছে কোনো বিশাল বড় ব্যাপার নয়। অনেক প্লেয়ারকে আমরা দেখেছি যে দীপেন্দুর থেকে অনেক গুণ ভালো খেলেছে একটা সিজনে, তারপরে তাকে আর খুঁজেই পাওয়া যায়নি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, একটা সিজনে ভালো খেলা মানে বিশাল কোনো ব্যাপার নয়। কোমল টাটালকেও আমরা দেখেছি, সুমিত রাঠিকেও আমরা দেখেছি, এমার্জিং প্লেয়ার হয়েছিল, বেস্ট এমার্জিং প্লেয়ার। তারপরে কোথায়? তো দীপেন্দুকে মানসিকভাবে মনে করতে হবে গত বছর যেখান থেকে শুরু করেছিল ও কোনো প্লেয়ার নয়, একটা জুনিয়র টিমের প্লেয়ার। ওকে লড়ে খেলা দেখিয়ে মেন টিমে জায়গা করতে হবে। এবছরও সেইটাই থাকবে, গত বছরের পারফরমেন্সটা ওকে ভুলে যেতে হবে। দীপক টাংরি যে দায়িত্বটা নিয়ে খেলার কথা সেই দায়িত্বটা নিয়েই কালকে পুরো ম্যাচটা খেলেছে। কিন্তু এটাও বুঝতে হবে দীপক টাংরি অনেকদিন পর সেন্টার ব্যাক খেলছে, ফলে সিডিএম পজিশনে ও যতটা এফেক্টিভ সেন্টার ব্যাক পজিশনে কিন্তু অতটাও এফেক্টিভ ও নয়। আশিস রায় যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। যেহেতু বললাম একটা ম্যাচ বলাটা ঠিক হবে কিনা জানি না, তবে আশিস রায়ের ভুলগুলোর টেন্ডেন্সিগুলো কিন্তু একই রকম রয়েছে। বিশাল কাইত অ্যাজ ইউজুয়াল সিম্পল শট ফাম্বেল করে গোল খাওয়াতে পারে, ভয়ঙ্কর শট আটকে দিয়ে ম্যাচ বার করে দিতে পারে। তবে কয়েকটা সেভ আর ওই বেরিয়ে এসে আউটিং করে ক্লিয়ারেন্সটা ওইটা চোখে লেগে থাকার মতো। অভিষেক সূর্যবংশী ঠিক আছে, মোটামুটি খেলা, ভালোও নয় খারাপও নয়, বিশাল ভালো কিছু খেলেনি, খুব খারাপ কিছু খেলেনি, একটা স্ট্যান্ডার্ড পারফরমেন্স দিয়েছে। আপুইয়াকে নিয়ে কিছু বলতে চাই না, আপুইয়া ফর্মে আছে, শেপে আছে, সেটা তার যতক্ষণ খেলেছে তার খেলা দেখে বোঝা যাচ্ছিল। আরও ডেভেলপ হবে, আপুইয়া যত খেলা যাবে তত আরও বেটার পারফর্ম করবে। তবে আপুইয়া পুরোটা থাকলে তার খেলাটা পুরোটা বোঝা যেত বা আরও তার থেকে ভালো খেলা দেখা যেত। থাপা সেন্ট্রাল মিডফিল্ডার খেলে যে থ্রু বলগুলো বাড়ায় সেই বলগুলো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বাড়ালে কতটা এফেক্টিভ হবে এটা নিয়ে একটা প্রশ্ন থাকছে, কারণ অ্যাটাকিং মিডফিল্ডারের কাজটা কিন্তু শুধুমাত্র ওইরকম পেছন থেকে থ্রু বল বাড়ানো নয়, একটা দুটো প্লেয়ারকে কাটিয়ে একদম স্ট্রাইকারকে মুখের গোড়ায় সাজিয়ে দেওয়া গোলটা। ফলে সেকেন্ড হাফে থাপা যখন আপুইয়া চলে যাওয়ার পর যে জায়গাটা খেলছিল ওখানে অনেক বেশি সুটেবল লাগছিল। লিস্টন তার 60-70% ইউজ করেছে। লিস্টন পুরো ফর্মে আছে, দারুণ টাচে আছে, কিন্তু ও পুরো নিজের এফর্ট দিয়ে কালকে খেলেনি। সামান্য কিছু ঝলক যতটুকু প্রয়োজন ছিল ম্যাচটার
জন্য ততটুকুইও করেছে। কিয়ান নাসিরি ওয়ান অফ দ্য বেস্ট। কিয়ান নাসিরি যে জায়গায় মোহনবাগান ছেড়ে চেন্নাইয়ে গেছিলো, যে টাচগুলো ছিল সেইগুলো দেখা গেছে। ওর খেলার মধ্যে একটা এক্সট্রা ব্যাপার ছিল, অন্য প্লেয়ারদের থেকে আলাদা একটা ব্যাপার ছিল। যে ক্রসগুলো ও তুলেছিল ওয়ার্ল্ড ক্লাস ক্রস। আমার শুধু মনে হচ্ছিল জেমি ম্যাকলারেন যদি খেলাটা দেখে, জেমি ম্যাকলারেন কিন্তু কিয়ানের জন্য ওয়েট করবে। মনবীর ওইভাবে কিন্তু কোনোদিনই ক্রস বাড়ায় না, ওই রকম নিখুঁত ক্রস বাড়াতে পারে না। আবার মনবীর যে বলগুলোকে দৌড়ে গিয়ে রিচ করে ধরে অ্যাটাকটাকে তৈরি করে, কিয়ানের পক্ষে কিন্তু সেই বলগুলোতে রিচ করে ধরাটা সম্ভব হয় না। কিয়ান জাস্ট ছেড়ে দেয়, বলটা পর্যন্ত পৌঁছতেও পারে না। আর সুহেলকে ফিনিশিংয়ের দিকে জোর দিতে হবে। বাচ্চা ছেলে, বিশেষ কিছু বলবো না, তবে ও যে সুযোগগুলো পেয়েছিল আরও 2টো গোল হেসে খেলে করতে পারতো, 3-4টে গোলও করতে পারতো। আমি 3-4টে না ধরলেও 2টো গোল করতে পারতো। যদি কন্টিনিউয়াস গোল করতে থাকে তাহলে ওর কাছে কিন্তু মেন টিমে আরও ম্যাচ টাইম, গেম টাইম এগুলো বেড়ে যাবে। সুহেলের ক্ষেত্রেও আমার কনফিডেন্সটা একটু বেশিই লেগেছে। দুমদাম শট করে দিচ্ছে যেখানে পাস করা যায়। তো ও নিজেকে আবার ম্যাকলারেন ভাবতে শুরু করলে একটু চাপ আছে, এটাও সুহেলকে বুঝতে হবে। ওভারঅল মোহনবাগানের পারফরমেন্স স্ট্যান্ডার্ড জায়গায় আছে, তবে ডিফেন্সে ফাঁক ফোকর আছে। যেহেতু মোহামেডান জুনিয়র টিম খেলিয়েছে, মোহামেডান টিমটা আমাদের থেকে অনেকটা ডিফারেন্সে রয়েছে। গতকালের টিমের নিরিখে বলছি, আমাদের মেন টিমের নিরিখে বলছি না। এমনকি সিএফএলের গোটা টিমটা খেলালেও হয়তো কালকের ম্যাচটা জিতে বেরিয়ে আসতো। তো সেই মোহামেডান যখন বারবার আমাদের পেনাল্টি বক্সে ঢুকে যাচ্ছে, আমাদের ডিফেন্সকে তছনছ করছে, তো সেটা নিয়ে কিন্তু একটু ভাবনার জায়গা রয়েছে। ডিফেন্সটা নিয়ে ভাবতে হবে। পরের ম্যাচটা অতটা চাপের নয়, তো পরের ম্যাচের মধ্যে ভুল ত্রুটিগুলো শুধরে নিতে হবে এবং পরের ম্যাচে যে ভুল ত্রুটি হবে সেগুলোকেও শুধরে নিতে হবে, কারণ ডায়মন্ড হারবার ম্যাচে ভুল ত্রুটির জায়গা খুব একটা থাকলে চাপ আছে। আর লাস্ট যে আপডেটটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে মলিনা এবং তার কোচিং স্টাফরা সবাই এসে গেছে, টম অ্যালড্রেডও পৌঁছে গেছে, বাকিরা একে একে আসতে শুরু করবে। আর অ্যালবার্টো রড্রিগেসের প্র্যাকটিসের যে ভিডিওটা বেরিয়েছে সেটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে অ্যালবার্টো মোটামুটি ম্যাচ ফিট হয়েই আসবে। 1-2 দিনের প্র্যাকটিসেই সে কিন্তু ম্যাচে নেমে যেতে পারবে। অ্যালবার্টো সেই জায়গায় আছে। টম অ্যালড্রেড কীরকমভাবে ট্রেনিং করেছে বা কী ফিটনেস আছে সেটা তো আর দেখা যায়নি, তা নাহলে বলতাম যে টম অ্যালড্রেডের ব্যাপারটা। আর অনেকে জিজ্ঞেস করছিলেন রেড কার্ডটা কি ঠিকঠাক ছিল। দেখুন, রেড কার্ডটা ঠিকঠাকই ছিল, কারণ ফিফার নিয়ম অনুযায়ী অফ দ্য বল ইনসিডেন্টে রেড কার্ডই দেওয়া হয়। ওটা যদি বল কারার সময় কোনোইও মারতো বা ওর থেকে জোরে মেরে মুখ ফাটিয়েও দিত তাহলেও হয়তো ইয়েলো কার্ড হতো। বুটে স্টার্ট খুলে ট্যাকেল করলেও ইয়েলো কার্ড হতো, কিন্তু এটা অফ দ্য বল ইনসিডেন্ট হয়ে যাওয়ার পর খেলা স্টপ, রেফারি বাঁশি বাজিয়েছে, সেই সময় গিয়ে একটা প্লেয়ার আর একটা প্লেয়ারকে যদি ধাক্কাও মারে তাহলেও কিন্তু সেটা রেড কার্ড অফেন্স হয়ে যায়। এখন অনেক জায়গায় শুনছি ডুরান্ট কমিটি একটা ম্যাচ না 2টো ম্যাচ রেফারি রিপোর্ট দেখে ডিসিশন নেবে, সাসপেন্ড করবে। তো একটা ম্যাচ হলে তো খুবই ভালো হয়, 2টো ম্যাচ হলে তো বললাম যে নকআউটের আগে আর পাওয়া যাবে না। লিস্টনের পেনাল্টি নিয়েও অনেকে জিজ্ঞেস করেছিলেন আমাকে কমেন্টে। দেখুন, লিস্টনের পেনাল্টিটা নিয়ে কোনো প্রশ্নই আসছে না। তার কারণ হচ্ছে বলটা যদিও লিস্টনের পায়ে ছিল না, যারা যে জায়গা থেকে জিজ্ঞেস করছেন, বল বেরিয়ে গেছিলো, কিন্তু বলটা রিচ করার মতো জায়গায়ও লিস্টন ছিল। লিস্টন যদি ওখান থেকে বেরিয়ে গিয়ে বলটা ধরতো, আবার গোলের জন্য ট্রাইও করতে পারতো, সেই সুযোগটা ছিল। তো সেই কারণেই ফাউলটা দেওয়া হয়েছে, তাই পেনাল্টি। তো এইটুকুই, এর বেশি কিছু আর বলার নেই এই ভিডিওতে। এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।